আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বড় দুটো হর্ন বাজিয়ে বিশালাকাই দেহটা নিয়ে থানার বাইরে পার্কিং লটে এসে দাঁড়ালো কৃষ্ণপর্ণের স্করপিও S11। ভেতর থেকে মদমত্ত ভঙ্গিতে বেরিয়ে এলো হিমালয়। তাকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল থানার অন্যান্য কর্মীরা। SP অভিজ্ঞান বোস, এ যেন অপরাজেয় এক দলরাজ। থানার OC ঘোষালবাবু SP সাহেবকে দেখা মাত্র শুকনো মুখে ছুটে এলো। স্যার, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। এতক্ষণ যে কি ঝামেলায় ছিলাম। অভি নিজের কেবিনে ঢুকতে ঢুকতে চোখের সানগ্লাসটা টেনে খুলল। OC আবার বলতে শুরু করলো। স্যার, আজ দুপুরে যে ছেলেটাকে থানায় আনা হয়েছে সে আসলে চেরাগ দত্তের ভাগ্নে। কে চেরাগ দত্ত? এখানকার ব্লক মেম্বার। অভি সেই মুহূর্তে মনে পড়ল প্রথম দিনের কথা। সেদিনও একজন ভদ্রলোক নিজেকে ব্লক মেম্বার হিসাবে পরিচয় করিয়েছিল। ভুরু কুঁচকে কিছু ভেবে চেয়ারে গা এলিয়ে দিয়ে বলল। তো OC ভর্ত দৃষ্টিতে তাকিয়ে শুকনো ঢোক গিলে পড়ল। আসলে স্যার, চেরাগ দত্ত ভাগ্নেকে থানায় ধরে আনা হয়েছে জেনে কিছুক্ষণ আগে এসে হম্বিতম্বি করেছে। মানে আপনাকে, আমাকে, এই থানার সবাইকে নাকি দেখে নেবে, এমনই সব কথা বলেছিল আর কি। অভি টেবিলের কোনোই ঠেকিয়ে দুহাতের তর্জনী পরস্পরের সাথে ঠেকিয়ে কিছু একটা ভাবল। অতঃপর পকেট থেকে ফোনটা বাইর করে শ্রাবণীকে সেভ করার নাম্বারে ফোন লাগালো। নিজের ঘরে জানালায় হেলান দিয়ে বসে আছে শ্রাবণী। চোখ দুটো তার আলতো করে বুজে রাখা, অষ্টপুটে মৃদু হাসির রেশ। বুকটা দিম দিম করছে জোরালো স্পন্দন তুলে, অথচ মনের অন্তঃকরণ জুড়ে শীতলতা ছড়িয়ে। হিম হিম বাতাবরণে ইলশে করি বৃষ্টি ন্যায় ঝরে ঝরে পড়ছে অনুভূতিদের হিল্লোল। কপল জুড়ে ছড়িয়ে পড়া আবির রাঙ্গা লালিমা জানান দিচ্ছে যুবতী কোনাজ লাজের চাদরে ঢাকা পড়েছে। হৃদয়েশ্বরের আগে আবেগ মাখা যত্নগুলো যখনই চোখের পাতায় ভেসে উঠছে, তখনই বিরার আছে উষ্ণতা ছড়াচ্ছে সমগ্র কায়ের ভাজে ভাজে। শ্রাবণী আলতো করে চোখ দুটো মেলে তাকালো। নিজের হাতে শুভ্র রঙা ব্যান্ডেজগুলো দেখে মনে পড়ল সেই দিক বিদিক ভুলে মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়ার দৃশ্যটুকু। মনে পড়ল সেই বাহুর ভাঁজে আটকে রাখার চেষ্টা, সেই হাত দুটো ধরে মেডিকেয়ার নিয়ে যাওয়া, নিজ তৎপরতায় ডাক্তারকে দেখে ব্যান্ডেজ করে দেওয়া, সব কিছু। শ্রাবণী বালিশের উপর অবহেলায় পড়ে থাকা ওড়নাটাকে আলতো করে হাতে তুলে নাকে চেপে ধরল। সাথে সাথেই মন কেমন করা মাতাল ঘ্রাণ হুড়মুড় করে প্রবেশ করলো মন মস্তিষ্কের অভ্যন্তরে। শ্রাবণী যেন লুটিয়ে পড়ল এক নাম না জানা বেসামাল অনুভূতির উত্তাল সুনামিতে। ঠিক তখনই বুকের মাঝে ঝঙ্কার তুলে মোবাইল ফোনটা বেজে উঠল। শ্রাবণী তৎক্ষণাৎ চৈতন্য পেতেই হুড়মুড় করে নিজের ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে এসে আশ্রয় পড়ল বাস্তবের মাটিতে। সাথে সাথে ফোনটা চোখের সামনে তুলতেই হতবাক হয়ে চেয়ে রইল বিস্ময়ে। স্ক্রিন জুড়ে ভাসছে হৃদয়েশ্বরের নামটা। ওষুধে গা গোলানো গন্ধে ভরা বেসরকারি নার্সিংহোম মেডিকেয়ার। সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে হাতে ব্যান্ডেজ বাঁধার কাজটা সম্পূর্ণ হতেই একদম শান্ত নদীর মতো নিশ্চুপ হয়ে নত মস্তকে বসেছিল শ্রাবণী। মনের সবটা জুড়ে চলছিল এক আকাশ সমান অস্বস্তির বিধ্বংসী ঝড়। সেই সাথে ভয়, লজ্জা আর কুণ্ঠাবোধ যেন তাকে গ্রাস করে নিচ্ছিল ক্ষণে ক্ষণে। অপমানে গ্লানি সইতে না পারা মনটা যখন যন্ত্রণায় কুকড়ে ওঠে, দু চোখ কোণ ভেজা ছিল, ঠিক তখনই শ্রাবণীর চমক ভেঙেছিল ডাক্তারের প্রশ্নে। পেশেন্টের নাম। ভাবনার মাঝে হারিয়ে যাওয়া শ্রাবণীর হঠাৎ এমন প্রশ্নের মুখোমুখি হতেই খেয়ে হারিয়ে চিবুক তুলে তাকিয়েছিল ডাক্তারের দিকে। ডাক্তার পুনরায় একই প্রশ্ন করে সে কোনো মতে কাঁপা কাঁপা গলায় নিজের নামটা বলেছিল, খুব অগোছলভাবে। তার একদম গা ঘেঁষে দাঁড়ানো গম্ভীর মানুষটা কি নির্দ্বিধায় তার মাথায় হাত রেখে বলেছিল, ডোন্ট বি অ্যাফ্রেড শ্রাবণী, আই এম উইথ ইউ। তারপর কত যত্ন করে নিজে নিজের নাম্বারটা দিয়ে বলেছিল, যখনই প্রয়োজন মনে হবে নির্দ্বিধায় আমাকে কল করবে।
সেই মুহূর্তেই মানুষটার এইটুকু কথাতেই যে কি পরিমাণ পুলকিত হয়েছিল মেয়েটার, ব্যথায় জর্জরিত মনটা, সেই খবর শুধু মাত্র শ্রাবণী হৃদয় জানে। তাই তো আর কাল বিলম্ব না করে খুব গোপনে তার নামটা লিখেছিল হৃদয়েশ্বরের নামে। সত্যি তো, মানুষটা তো তার হৃদয়েশ্বরের বটে, যাকে তার হৃদয়ের মণিকোঠায় লুকানো অন্তঃস্থলে বিগত 4টে বছর ধরে তার সবটুকু দিয়ে পূজা করে আসছে, ঈশ্বরের প্রতিরূপ মেনে নিভৃতে সংগোপনে। তবে এই মুহূর্তে হঠাৎ চোখের সামনে ফোনের স্ক্রিন জুড়ে হৃদয়েশ্বর নামখানা জল করে জ্বলতে দেখে খানিক চমকে উঠল শ্রাবণী। মানুষটা কি সত্যিই তাকে কল করেছে, নাকি তার দৃষ্টির ভ্রম? বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দুলে মেয়েটা ফোনটাকে রিসিভ করার কথা ভুলেই বসল যেন। বিস্ময়ে স্তব্ধ হয়ে অবাক চোখে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। তবে চমকের আবেশ শেষ হবার আগেই তাকে চমকি দিয়ে কলটা কেটে গেল। অমনি স্বয়ংবিদ ফিরল শ্রাবণী। সাথে সাথে আফসোসের জেরবার হয়ে বিদ্রোহ ঘোষণা করল তার মন। ছি, মানুষ তাকে কল করলো তার খোঁজ জানার জন্য, আর সে কিনা ভাবনার গণ্ডি পেরিয়ে যাবার আগেই আবারও বুকে ঝংকার তুলে মোবাইলটা বেজে উঠল। এবার আর শ্রাবণী এক মুহূর্ত দেরি করল না, ফোনটা রিসিভ করে ব্যস্ত হয়ে বলে উঠল, হ্যালো। কোনো রকম অতিরিক্ত দরদ না দেখিয়ে অভি সরাসরি বলে উঠল, তোমাকে আমি সেই সুযোগ দেব নিজের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। যদি তুমি আজ এই মুহূর্তে স্কাউন্ড্রেলটাকে ছেড়ে দাও, তাহলে ভবিষ্যতে তোমার সাথে যা কিছু হবে তার জন্য দায়ী তুমি নিজেই হবে। কেউ তোমাকে সাহায্য করতে আসবে না, কজ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা দুজনেই সমান দোষী। সো মেক ইউর ডিসিশন ফাস্ট। শ্রাবণী সেই মুহূর্তে কি বলবে বুঝে উঠতে পারল না, কারণ বাবা মাই এতদিন তার সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, সে ভালো হোক আর মন্দ। আমি জানি তুমি ভয় পাচ্ছ, ভাবছো জানোয়ারটা টাকার জোরে জেল থেকে ছাড়া পেয়ে যাবে, বাট ট্রাস্ট মি, আমি ওকে এত সহজে মুক্তি পেতে দেব না। ওর কৃতকর্মের যোগ্য শাস্তি হাতে পায়, তার যথাযথ আইনি ব্যবস্থা আমি নিজে হাতে করব। ওপাশের মানুষটার কথাগুলো শুনতেই আবারও হর্ষে পুলকিত হলো শ্রাবণী। মনের মাঝে ভাসতে থাকা সদ্য ভালোবাসার পালতোলা নৌকায় দোলাই দুলে উঠল যেন। আরেক দফা ভালো লাগার এক শিরশিরে অনুভূতি ছড়িয়ে গেল শ্রাবণীর হৃদয় জুড়ে। শ্রাবণীর মনে হলো সে বুঝি স্বপ্ন দেখছে, পরাবাস্তব জগতে হারিয়ে ভেসে বেড়াচ্ছে তার চেতন। হ্যালো শ্রাবণী, ক্যান ইউ হিয়ার মি? অভির কথায় চমক ভাঙল শ্রাবণী। সহসা তার বিবেক নাড়া দিল। মানুষটা তাকে ভরসা করতে বলছে, তার পাশে দাঁড়িয়ে থাকার আশ্বাস দিচ্ছে নিজে থেকে। আজ প্রথমবার নয়, এর আগেও তাকে রক্ষা করতে নিজেকে সঁপে দিয়েছিল মানুষটা, আজও তাকে বাঁচিয়েছে। এতবার মানুষটা তার জন্য নিঃস্বার্থভাবে শুধু আত্মত্যাগ করে গেছে। তার বিনিময়ে সে কি করেছে? কিছুই না। শ্রাবণী আর ভাবল না, শুধুমাত্র এক বাক্যে শুধালো, আমাকে কি করতে হবে? ফোনের ওপাশে ঠোঁট ছড়িয়ে হাসলো অভি, বলল, বেশি কিছু নয়, শুধু তোমাকে থানায় এসে একটা এফআইআর করতে হবে। সময়টা তখন বিকেল 4টে। তুফানগঞ্জ থানার ভেতরে পরিবেশ তখন চিৎকার চেঁচামেচিতে উত্তাল হয়ে উঠেছে। বেশ কয়েকজনের উচ্চবাচ্য শোনা যাচ্ছে বাইরে থেকে। শ্রাবণী সুবোধ সরকারের সাথে গুটি গুটি পায়ে ঢুকলো থানার ভেতরে। ওর প্রবেশ মাত্রই রণচণ্ডী রূপ ধরে ছুটে এলো এক মোটাসোটা মাঝবয়সী মহিলা। চোখমুখ দেখলেই বোঝা যাচ্ছে রাগের প্রবল আক্রোশে ফুঁসছে সে। শ্রাবণী ভয়ে থরথর করে কেঁপে উঠল। মহিলা তার কাছে এগিয়ে এসে খপ করে তার হাত চেপে ধরল ব্যান্ডেজের উপর দিয়ে। শ্রাবণী মারাত্মক ব্যথা পেল মুখ দিয়ে আওয়াজ বাইর করার আগে মহিলা খেকিয়ে উঠল, এই মেয়ে, এই তুমি আমার ছেলেটাকে এইভাবে ফাঁসাতে পারলে? তোমার মতো ধান্দাবাজ মেয়েকে আমার আগেই চেনা হয়ে গিয়েছিল, শুধু আমার বোকা ছেলেটাই সময় মতো চিনতে পারলো না। শ্রাবণী ব্যথায় কুকড়ে হাত ছাড়াতে মোছামুছি শুরু করতে সুবোধ সরকার সাথে সাথে ছুটে এসে খাবল দিয়ে মেয়ের হাতটা ছাড়িয়ে নিলেন। মহিলা সুবোধ সরকারের দিকে রাক্ষসী দৃষ্টিতে তাকিয়ে ফুঁসতে ফুঁসতে বলল, ওহো, তাহলে এই ছিল আপনাদের মনে মনে? প্রথমে মেয়ের রূপ দেখিয়ে বড়লোক ছেলেদেরকে ফাঁসি ফেলবেন, বিয়ের স্বপ্ন দেখাবেন, তারপর বিয়ে ভেঙে দিয়ে তাকে পাগল বানিয়ে দেবেন, আর তারপর যখন সে একটু পাগলামি করবে তখন পুলিশ কেসে ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা উসুল করবেন। বাহ বাহ,
খুব ভালো ব্যবসা, দুদিনেই বড়লোক। তা বলি কি দাদা, এভাবে তো খদ্দের আসবে না। পারলে মেয়ের নামে পোস্টারের ব্যানার, ফেস্টুন এইসব লাগান। ভালো ভালো কাস্টমার আমার হাতে আছে, 2 দিনেই বড়লোক বানিয়ে দেবে। শ্রাবণী মহিলার কথা শুনে ডুকরে হাউমা করে কেঁদে উঠল, ও নেই মুখ ঢেকে। সুবোধ সরকার লজ্জায় স্তব্ধ হয়ে ঘৃণিত দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে। বাবার সাথে দৃষ্টির মিল হতেই শ্রাবণী মাথা নিচু করে নিল কোণঠায়। অপরাধ বোধে তার এই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছে, কারণ বাবা তাকে আসার আগে খুব করে বুঝিয়েছিল, কিন্তু সে একটা কথাও শোনেনি, বরং জেদ ধরে বসেছিল। অবশেষে তার জেদ পূরণ করতে সুবোধ সরকার তাকে থানায় নিয়ে এসেছে, কিন্তু এখানে সে তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে জানা ছিল না তার। এখন মনে হচ্ছে বাবার কথা শুনেই উচিত ছিল তার। এখানে না এলে হয়তো পনই ছাড়া পেয়ে যেত, কিন্তু বাবার মানসম্মান তো আর নষ্ট হতো না। ঠিক তখনই ধূপধাপ শব্দ তুলে সেখানে দাপটের সাথে ঢুকলো এসিপি অভিজ্ঞান বোস। দুহাত দু পকেটে গুজে দিয়ে দাঁড়ালো অটল ভঙ্গিতে। ওসি সাহেবের দিকে তাকিয়ে বলল, ঘোষাল বাবু, এফআইআরটা নিয়েছেন? তৎক্ষণাৎ মহিলা অভির দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, এই অফিসার, কিসের এফআইআর? আমার ছেলে কিছু করেনি, সব এই ধান্দাবাজ মেয়ে আর ওর বাবার মায়ের চক্রান্ত। বড়লোকের ছেলেকে ফাঁসিয়ে টাকা উসুলের ধান্দা। মহিলার এত এত বাজে কথা শুনে দাঁতে দাঁত চেপে ধরল অভি, আর চোখে দেখল কিছুটা দূরে অন্যায় মুখ ঢেকে নীরবে অশ্রু নিপাত করতে থাকা মেয়েটাকে। একটু নজর তুলতে চোখ গেল লজ্জায় অধপতন হয়ে দাঁড়িয়ে থাকা এক অসহায় পিতার দিকে, যে খানিক আগে এই পরিণতির কথা চিন্তা করে এগোতে অস্বীকার হয়েছিল। অভি সেই মুহূর্তে কেমন করে যেন বুকটা মোচড় দিয়ে উঠল। মনে হলো এই মেয়েটার বদনামের জন্য শুধুমাত্র সেই দায়ী। কেসটাকে হয়তো অন্যভাবে হ্যান্ডেল করা যেত, কিন্তু এই মুহূর্তে মেয়েটা দোষী না হয়েও সম্পূর্ণ দোষের ভাগিদার হলো। থানায় তখন পনয়ের বাড়ির প্রায় সকালে ভিড় জমিয়েছে। চেরাগ দত্ত, তার ছেলে প্রতাপ দত্ত, বোন ভগ্নিপতি আর দলের আরও কিছু নেতাকতা নিয়ে দাঁড়িয়ে আছে ওসির টেবিলের সামনে অংশ জুড়ে। ওদিকে পনয়ের মা ওসি টেবিলে ঠাস করে একটা প্রকাণ্ড থাবা বসিয়ে গর্জন তুলে বলল, ওই ওসি, আমার ছেলেকে কখন থেকে ছাড়তে বলছি, কানে যাচ্ছে না কথা? নাকি আমি অন্য ব্যবস্থা নেব? ওজি সাহেব ভয়ে কুকড়ে অভির দিকে অসহায়ী দৃষ্টিতে তাকালো। বাপি আর অমিত তারাও দাঁতে দাঁত পিষতে মহিলার হম্বিতম্বি শুনে। ঠিক সেই মুহূর্তে অভি ওসি টেবিল উপরে রাখা এফআইআর রেজিস্টার খাতাটা টেনে নিয়ে নিজের কেবিনের দিকে যেতে যেতে বলল, মিস শ্রাবণী, আপনি আমার সাথে আসুন, আমি নিজে আপনার এফআইআর করব। বলে সেখান থেকে বেরিয়ে গেল। সুবোধবাবু আর শ্রাবণী তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। বাপি সুবোধ সরকারের হাতটা নিজের হাতের মুঠোয় ভরে ভরসা দিয়ে বলল, আঙ্কেল, দয়া করে ভয় পাবেন না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে এতটুকু আপনাকে সহ্য করতেই হবে। মনে রাখবেন, দিন শেষে কিন্তু আপনার মেয়েই জয়ী হবে। সুবোধ সরকার বাচ্চাদের মতো করে ফুপিয়ে কেঁদে উঠলেন। বাপির হাতটা নিজের মাথায় ঠেকিয়ে বলে উঠলেন, স্যার, আমার মেয়েটা ফুলের মতো পবিত্র। আমি কখনো আমার মেয়ের পবিত্রতা নষ্ট হতে দিতে চাইনি। আমি এখানে কেস করতে আসিনি, বরং দুটো কথা বলে ছেলেটাকে ছাড়িয়ে চলে যেতাম। কিন্তু ওরা আমার নিষ্পাপ মেয়েটাকে কলঙ্ক দিতে একবারও ভাবলো না, একবারও না। অভি হাঁটতে গিয়েও পা দুটো থমকে গেল সুবোধবাবুর কথা শুনে। সুবোধবাবু নিজের চোখ দুটো মুছে নিয়ে বলেন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যাই হয়ে যাক আমি এফআইআর করবই করব। আমার মেয়ে নির্দোষ, সেটা জনসমক্ষে প্রমাণ করব। চলুন। বলেই শ্রাবণের হাত ধরে টেনে নিয়ে এগিয়ে চলেন। অভি সুবোধ সরকারের সিদ্ধান্তে ঠোঁট চড়িয়ে হেসে নিজের কেবিনের দিকে এগিয়ে গেল। অমিত আর বাপি দুজন একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে রওনা হলো ওদের পিছু পিছু। আর সেদিকে তাকিয়ে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল বাকি সকলে। বেশ কিছুক্ষণ আগে বিকেলের মিঠে আলো ঢাকা পড়েছে সন্ধ্যার আধার কালো চাদরে। দূর দূরান্ত থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। থানার গা ঘেঁষে একটা হনুনাম মন্দির আছে। কিছু অবাঙালি বিহারীদের বসবাস সেখানে। সেই মন্দির থেকে ঘণ্টার ঢং ঢং ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে গোটা এলাকা। অমিত ঠোঁটের কোণে মুচকি হাসি হেসে অভির দিকে তাকালো। সামনের প্লেট থেকে একটা পকোড়া তুলে চিবোতে চিবোতে বলল, ভাই, একটা কথা অনেকক্ষণ ধরে গলায় এসে চুলকে যাচ্ছে, কিন্তু বলার মতো সুযোগ পাইনি, বলি।
অভি ওর দিকে ভুরু কুচকে তাকালো। শ্রাবণী আর শুভদের সাইন করা সেই এফআইআর এর কপি খানা ফাইলের মাঝে ঢোকাতে ঢোকাতে বলল, তোর মুখে আমি নিশ্চয়ই গ্লু ভরে রাখিনি যে কথা বলতে পারবি না। দেখ ভাই, আমার বলতে তো কোনো সমস্যা নেই, কিন্তু তুই আবার হাইপার হয়ে আমাকে কেলানে দিবি না সেই গ্যারান্টি তো পাচ্ছি না, সেই জন্যই তো আমার বলতে মুখ আটকাচ্ছে। সাথে সাথে অভি হাত থেমে গেল অমিতের কথায়। বেশ রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, লিসেন অমিত, আমি কিন্তু তোকে আগেই বলেছি ফালতু কথা যা বলার বাড়িতে বলবি, কাজের জায়গায় কিন্তু আমি এসব একদম অ্যালাউ করব না। ভাই রাগ করছিস কেন? আমি তো শুধু এতটুকুই বলতে চাচ্ছিলাম যে মেয়েটা আজ সকালে তোকে দেখে এভাবে ভয় পেয়ে কাঁপতে কাঁপতে পালিয়ে গেল, সেই মেয়ে আবার দুপুরে তোকে জড়িয়ে ধরে কেঁদে কেটে তোর বুক ভাসালো। কই, আমরাও তো এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের বুকে তো ঝাঁপিয়ে পড়লেও পড়তে পারতো। আর এখন দেখ কেমন তোর এক ডাকেই এফআইআর করতে চলে এলো। কেমন আজব না ব্যাপারটা? অভি অমিতের কথাই জবাব দিল না। নিজের পকোড়ার প্লেটখানা অমিতের দিকে ঠেলে দিয়ে বলল, এই নে, এগুলো নিয়ে আমার সামনে থেকে এক্ষুনি দূর হ, আর একবারও ফালতু কথা বলতে আসবি না। অমিত অভির পাকোড়ার প্লেটখানা হাতে তুলে নিয়ে বলল, গরিবের কথা একবার হলেও শোনা উচিত। যাক, যখন শুনবি না তখন বলে লাভ নেই, দে, এমনিতেও আমার খিদে পেয়েছে। বলে পকোড়া চিবোতে চিবোতে অমিত বাইরে বেরিয়ে গেল। আর অভি তার চেয়ারে হেলান দিয়ে ভাবতে বসলো। অমিতের কথাগুলো নিয়ে নয়, বরং একটা নাম নিয়ে, শ্রাবণী। এই একটা নাম যেন পাথরের গায়ে লেখা প্রাচীন শিলালিপির মতো অভির মস্তিষ্কের গভীরে যেন এক অজানা প্রকাশে গেঁথে রয়েছে বিগত 4 বছর ধরে। আজ হঠাৎ এই নামটা শোনা মাত্রই বুকের ভেতরটা মারাত্মকভাবে তোলপাড় করে উঠেছিল অভির। অন্তঃচক্ষুর পাতায় অস্পষ্টভাবে ফুটে উঠেছিল একটা দুবেনি বাঁধা বাচ্চা মেয়ে ভর্ত অভয়। অভি বহু কষ্টে চোখ বুজে তাকে স্মরণ করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই তার মুখটা মনে পড়ল না। অথচ কি আশ্চর্য, আজ বৃষ্টির নাম শ্রাবণী শোনার পর থেকেই অনবরত কাঁপছে। বুকের মাঝে শিরশির করে অজানা এক অনুভূতি অনুভূত হচ্ছে। অভি চোখের উপর হাত ভাঁজ করে কিছুক্ষণ চুপ করে হেলান দিয়ে বসে থেকে কিছু একটা চিন্তা করলো। অতঃপর টেবিলের উপরে রাখা ফোনটা তুলে কল লাগালো এক পরিচিত নম্বরে। বেশ কিছুক্ষণ নম্বরটায় রিং হওয়ার পর ওপাশের ব্যক্তি রিসিভ করলো। অভি তাকে সম্মান জানিয়ে অতি বিনয়ী কণ্ঠে জানতে চাইল, ভালো আছেন আঙ্কেল? ওপাশের মানুষটা কিঞ্চিত হেসে বলল, আমাকে ক্ষমা করো বাবা, আজও তোমাকে ভালো কিছু জানাতে পারলাম না, তবে ঈশ্বরকে ডাকো, তোমার কথা তিনি অবশ্যই শুনবেন। দুপুরে তপ্ত রোদের তেজটা কমে গিয়ে সন্ধ্যার কৃষ্ণবর্ণ চাদরে গোটা ধরনী ঢেকে গেল। কেউ একটু দয়া দেখিয়ে এলো না মেয়েটার খোঁজ নিতে। ভয়ঙ্কর বিভীষিকাময় মতো একটা গোটা রাত ধরে নির্মম পাশবিক অত্যাচার সহ্য করেছে উমা। তার স্বামী নামক মানুষরূপী নরপশুটা গতকাল রাতে শুধু গায়ে হাত তুললেই ক্ষান্ত হয়নি। প্রচণ্ড মারের পর সে তার যৌন লালসা মিটিয়েছে ওই রক্তাক্ত শরীরটাকে খুবলে খুবলে খেয়ে। মারাত্মক শারীরিক পীড়াই আর জ্বরে কুকড়ে কাটতেছে বেচারি সারাটা দিন। বাড়ি ভর্তি মানুষ, অথচ তাকে এক পলক চোখে দেখার জন্য কেউ আসেনি। উমা মনের কষ্টে মুখে আঁচল চেপে কেঁদে উঠল। আজ শুধুমাত্র তার বাবার জন্য তার এই নরক ভোগ। সমাজে নিজের উচ্চ নাম যশ প্রতিষ্ঠিত করতে নির্দ্বিধায় বলি দিয়েছে তাকে। ক্ষমতার অর্থ দম্ভের লোভে অন্ধ হয়ে তাকে তুলে দিয়েছে এক নরপশুর হাতে। বিনিময় হয়েছে স্বার্থের সাথে স্বার্থের, আর সেই স্বার্থের বেচাকেনায় মূল্যহীন একটা পণ্যের মতো শুধু হাত বদল হয়েছে তার মালিকানা সত্ত্বের। উমা গুমড়ে গুমড়ে কাঁদে নিজের ভাগ্যের উপর। উষ্ণ জলে ভাসে তার তপ্ত চিবুক। এক লহমায় মনে হয় নিজেকে শেষ করে দিক সে নিজ হাতে। তাহলে তো আর এত এত অবহেলা, এত এত কষ্ট তাকে সইতে হবে না। মুক্তি পাবে এই নরকাময় জীবন থেকে। কিন্তু সেটা পারবে না, কারণটা তার জন্মদাত্রী মা। সে সারাটা জীবন ধরে স্বামী আর শ্বশুরবাড়ির সবার কাছে হাজার হাজার অপমান বিবাদে সয়ে গেছে শুধু তাকে জন্ম দেওয়ার অপরাধে। আমাদের এই সমাজ আজও কন্যা সন্তানের জন্মটাকে ভালো চোখে দেখে না। তাদের কাছে কন্যা সন্তান মানেই পাপ, ঝামেলার আরেক নাম। সেই অসহায় মাকে উমা কথা দিয়েছে যত কষ্টই হোক সে সব কিছু সহ্য করে নেবে, বেঁচে থাকবে, টিকিয়ে রাখবে তার অস্তিত্বকে। ভাবনার অতল গভীরে হারিয়ে
উমা ভেজা নয়নে তাকিয়ে থাকে শূন্যে দৃষ্টি মেলে, ভাবতে থাকে নিজের অসহায়ত্ব নিয়ে, নিজের অপারগতা নিয়ে। ঠিক তখনই কানে এসে আঘাত হানে কিছু হৃদয় বিদারক কটু বাক্য। গৃহস্থ বাড়িতে সন্ধ্যাবেলা ঘরের বউয়ের শুয়ে থাকা যে অমঙ্গল, সেটা তোমার মা যে তোমাকে শেখায়নি, সেটা বছরে ভালোই বুঝে গেছি আমি। অন্তত আমার দেওয়া শিক্ষাটুকু তো মনে রাখতে বৌমা। শাশুড়ির মুখ থেকে এমন ঘৃণিত বাক্য কানে শোনা মাত্রই জর্গা নিয়ে বিছানায় উঠে বসে উমা। অবাক চোখে তাকায় শাশুড়ি নামের ওই পাষাণ মহিলার দিকে। অহল্যা উম্মার ফর্সাগালে লাল হয়ে ফুলে থাকা দাগগুলো দেখো অদেখা করে বলে ওঠে, একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা যার নেই, তার চোখের জলের কোনো দাম নেই। আজ বিয়ের 5 বছর হতে চলল, এখনও আমার ছেলেটাকে বাবা ডাক শোনাতে পারোনি তুমি। তার কি দুঃখ হয় না? তার মনে কি কষ্ট নেই? অথচ সুযোগ পেলেই তার সাথে মুখে মুখে তর্ক করে তাকে রাগিয়ে দাও তুমি। ছেলের দোষ ঢাকতে আমাকে আর কত দোষ দেবেন মা? একবার তো অন্তত আমার কষ্টটা বোঝার চেষ্টা করুন। তাছাড়া সন্তান দেওয়ার মালিক স্বয়ং ভগবান, তিনি না চাইলে আমি কোথা থেকে এনে দেব? স্বামীদের শুধু রূপ আর যৌবন দিয়ে বাঁধা যায় না, তাদের বাঁধতে হলে তার সন্তানের জন্ম দিতে হয়। উমার শাশুড়ির কথাগুলো শুনে ফুপিয়ে কেঁদে ওঠে। হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে আসা গলায় বলে ওঠে, আমি আর পারছি না এত কষ্ট সহ্য করতে। আমি আর পারছি না। আমি হাত জোর করে মাফ চাইছি। হয় আমাকে মুক্তি দিন, নয়তো একেবারে মেরে ফেলতে বলুন আপনার ছেলেকে। উমার কথাগুলো শুনে একটু মায়া হলো যেন অহল্যার। কাছে সে মাথায় হাত বুলিয়ে বলল, শোনো, বেটা ছেলেদের অমন একটু আধটু রাগ থাকবেই। ওসব মনে ধরে রাখলে তাদের সংসার টেকে না। তোমাকে তো অনেক আগেই বলেছি, আমার ছেলেটাকে তুমি বাবা ডাক শোনাও, দেখবে সারাক্ষণ কেমন তোমার আঁচলে বাঁধা হয়ে থাকে সে। উমার শাশুড়ির কথার জবাবে কিছু বলতে পারে না। সে তো নিজেও চায় তার কোল আলো করে ফুটফুটে একটা সন্তান আসুক, তার জীবনের সমস্ত দুঃখ কষ্টকে শুষে নিক তার নিষ্পাপ মুখের মায়াবী হাসি দিয়ে। কিন্তু ঈশ্বর যে কিছুতেই তার উপর সদয় হয় না। অহল্যা উমার কানে ভেজা মুখখানা দেখে আর কিছু বলে না। তাকে তার মতো থাকতে দিই, চুপ করে বেরিয়ে যায়। আর উমা, সে আবারও হারিয়ে যায় নিজের ভাগ্যের আধারে ঢাকা জগতে। আধারে ঢাকা কুয়াখালী গ্রাম। রাতের প্রহরে পা রাখতেই গোটা ধরনী ডুবেছে মিশ্র কালো আধারের মাঝে। পাহাড়ি ঢালের অধিকাংশই বসতিহীন। দূর দূরান্ত পর্যন্ত মানুষের বসবাস চোখে পড়ে না। সেখানে বড়ই অযত্নে বেড়ে উঠেছে সব গাছগাছালির দল। মাইলের পর মাইল যেদিকে দু চোখ যায় শুধুই সবুজে ভরা গহীন জঙ্গল। সেখানে বাস করে হিংস্র বন্য প্রাণীরা। রাত হলেই বাতাসে ভাসে তাদের তর্জন গর্জন। এই যেমন এই মুহূর্তে শিয়ালের বিচ্ছি ডাক কানে ভেসে আসছে দূর দূরান্ত থেকে। সামনের মোড়ে বসে কুকুরগুলো কাঁদছে কেমন যেন করুণ সুরে। থানায় বসে অনেক হম্বিতম্বি করার পরও চিরাগ দত্ত তার আদরে ভাগ্নেকে ছাড়তে পারেনি। তাই অন্য প্রস্তুতি নিতে কিছুক্ষণ আগে থানা থেকে বেরিয়ে গেছে সে তার দলবল সমেত। তার বোঝা হয়ে গেছে, যা করার আজ রাতেই করতে হবে, নয়তো কেস একবার কোর্টের চালান হলে হাজত পাস নিশ্চিত। তাই তার উদ্দেশ্য এই মুহূর্তে ভিন্ন। রাজনীতির ময়দানে পাকা খেলোয়াড় সে, বহু কর্মযজ্ঞের হোতা তার এই বয়স্ক মস্তিষ্ক। জানে যে কাজ বল প্রয়োগ করে হয় না, সে কাজ কিভাবে বুদ্ধি খাটিয়ে উদ্ধার করতে হয়। সুবোধ সরকারের বাড়িতে এই মুহূর্তে ভয়ের আবহ চেয়ে শশীর থমথমে চেহারায় স্বামীর মুখের দিকে চেয়ে, তুমি কি কাজটা ঠিক করেছো? কেন শুধু শুধু কেসটা করতে গেলে? এখন যদি আমাদের উপরে তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে? ওরা আমার মেয়েটার নামে কতটা নোংরা কথা বলেছে তুমি জানো না। যদি শুনতে তাহলে বুঝতে পারতে। একে তো ওদের ছেলে এত বড় অপরাধ করেছে, তার উপর আবার তারা গলা বাড়িয়ে আমার মেয়েটাকে যা নয় তা বলে অপমান করেছে। আমি এসব সহ্য করতে পারিনি। শশীর মন প্রাণ জুড়ে ছড়িয়ে পড়েছে গা শিউরে ওঠা ভয়। বারবার মনে পড়ে যাচ্ছে কয়েক বছর আগে সে ভয়ঙ্কর রাতের কথা। রসিকের মেয়ে শান্তার সাথে যা হয়েছিল তা মনে পড়তেই ভয়ে আতঙ্কে শিউরে উঠছে শশীর মন। ঠিক তখনই বাড়ির বাইরে বেশ কতগুলো বাইকের শব্দ শোনা গেল। সাথে সাথে ভয়ে স্বামীর হাত খামচে ধরল শশী।
এটারই ভয় সে এতক্ষণ ধরে পাচ্ছিল। সুবোধ সরকার নিজেও বেশ চমকে উঠল গাড়ির শব্দ শুনে। তড়িঘড়ি করে উঠে বাইরে আসতে দেখতে পেল চিরাগ দত্ত তার সাঙ্গপাঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছে উঠোনে। সুবোধকে দেখা মাত্রই এগিয়ে এলো সামনে, হাত জোর করে কপালে ঠেকিয়ে বলে উঠল, রাম রাম সুবোধদা, রাম রাম বৌদি। শশী আর সুবোধ দুজনে কিছুক্ষণ থমকে রইল চিরাগ দত্তের অভিবাদন শুনে। চিরাগ দত্ত ঘরে ঢুকে বারান্দায় একটা চেয়ারে বসতে বসতে শশীর উদ্দেশ্যে বলল, এক কাপ চা হবে বৌদি? দুপুর থেকে এখনো কিছু পেটে পড়েনি, থানায় দৌড়াদৌড়ি করতে করতে। তা মামনি কোথায়? একটু ডাকুন তাকে, দুটো কথা বলি তার সাথে। শশী চিরাগ দত্তের কথা শুনে স্বামীর দিকে তাকাতেই সুবোধ ইশায় সম্মতি জানায়। শশী ভেতরে গিয়ে শ্রাবণীকে নিয়ে বেরিয়ে আসে। শ্রাবণী চিরাগ দত্তের দিকে তাকিয়ে ভয়ে থরথর করে কাঁপে, মুখ শুকিয়ে পাণ্ডবর্ণ ধারণ করে মুহূর্তে। চিরাগ দত্ত পরিবার শুদ্ধ, সকলের মুখের আদলে ভয়ের প্রতীকিত দেখে নিঃশব্দে হাসে। তার যে এবার কাজ হাসিলে সুবিধা হবে বুঝতে সময় লাগে না। হাত বাড়িয়ে শ্রাবণীকে কাছে ডাকে, পাশে চেয়ার দেখিয়ে মিটে কথায় বলে ওঠে, মামনি তুমি আমার কাছে বসো। শ্রাবণী বসে না, সে বাবার গা ঘেঁষে দাঁড়ায়। চিরাগ তা দেখেও হাসে। আচ্ছা, আমার কাছে আসতে হবে না, তুমি এখানেই বাবার কাছেই দাঁড়াও। তো কথা শুরুর আগে আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইছি। আজ আমাদের সবারই মাথা গরম ছিল, তাই ওসব আজেবাজে কথা মুখ থেকে বেরিয়ে গেছে। তা মামনি তুমি একটু খুলে বলতে পারবে আজ ঠিক কি কি হয়েছিল তোমার আর প্রণয়ের মাঝে? শ্রাবণী শুকনো ঢোক গিলে বাবার দিকে তাকায়। সুবোধ সরকার ইশায় সম্মতি দিতে সে একটু একটু করে পুরো ঘটনাটা বলে। চিরাগ দত্ত বাগ্নের কৃত্যকর্মের জন্য পুনরায় মাপ চায়, তারপর বলে, এ তো অনেক বড় একটা অন্যায়, প্রণয়ের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। তবে তোমার বাবা মায়ের ও যে এবার হাজতবাস হবে মামনি। শ্রাবণী ফ্যাল ফ্যাল করে তাকায়। ছোট্ট মস্তিষ্কে বিস্ফোরণ ঘটায় বাবা মায়ের হাজতবাস হবে শুনে। সুবোধ আর শশীও স্তব্ধ হয়ে চেয়ে রয়। চিরাগ দত্ত তিনজনের শুকনো মুখোপাই লক্ষ্য করে মনে মনে আবারও হাসে। সিরিয়াস ভঙ্গিতে বলে, কারণ আমরা তোমার বাবা মায়ের নামে চিটিংবাজি, প্রতারণা আর মানহানির মামলা দিতে চলেছি কাল সকালে। চিরাগ দত্তের কথা শুনে জল ঝুলে পড়ার জোগাড় শ্রাবণী। ওদিকে সুবোধ আর শশী দুজনেই ভয়ে জমে অসাড় হয়ে যাওয়ার উপক্রম। চিরাগ সবার মুখের আদলগুলো আরো আরেকবার দেখে নেয়, তারপর আবার বলে, তোমার বাবা মা তোমার মতামত না নিয়ে প্রণয়ের সাথে বিয়ে ঠিক করেছিল, তাতে প্রণয়ের কোনো হাত ছিল না। তবে বিয়ে ঠিক হবার পর একটা তুচ্ছ কারণ দেখিয়ে তারা বিয়ে ভেঙে দেয়। যদি আমার ভাগ্নের কোনো দোষ থাকতো তাহলে আমি মেনে নিতাম, তবে এক্ষেত্রেও সে নির্দোষ। তাই আমার ভাগ্নের অনুভূতি নিয়ে খেলা করার অপরাধে আর আমার বোনের পরিবারের মান সম্মান নষ্ট করার অপরাধে তাদের যথেষ্ট শাস্তি প্রাপ্য। তার সবটুকু কার্যকরী পাইয়ে দেবার ব্যবস্থা করেছি আমি। শ্রাবণী পরিস্থিতির ভয়াবহতা বুঝে থরথর করে কেঁপে ওঠে। সুবোধ শশীও ভয়ে আড়ষ্ট হয়ে যায়। আসলেই তো, তার তো এত কিছু কখনো ভেবেই দেখেনি। চিরাগ দত্ত গোটা পরিবারের মুখে ভয়ের ছায়া দেখে রহস্য হাসে, এরপর উঠে দাঁড়ায়। প্রতারণার দায়ে 1 বছর আর মানহানির দায়ে 50,000 টাকা জরিমানা হবে সম্ভবত। টাকা গুছিয়ে রেখো সুবোধদা, আসি, রাম রাম। বলে পা বাড়াতে নেই, সাথে সাথে শ্রাবণী ছুটে এসে তার পা জড়িয়ে ধরে হামা করে ডুকরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, কাকাবাবু এমনটা করবেন না দয়া করে। আমি এক্ষুনি থানায় গিয়ে কেস তুলে নিচ্ছি। আমি কথা দিচ্ছি প্রণয়ের কোনো শাস্তি হবে না। চিরাগ দত্ত ঠোঁট পাকিয়ে হাসে। এটাই তো তার তুরুফে তাসের শেষ চাল ছিল। কেউ তো আর জানে না সম্রাট মহাপাত্র ভয় দেখিয়ে তার ছেলেই সুবোধ সরকারের মগজ ধোলাই করেছিল যাতে তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিতে এই লোক রাজি হয়ে যায়। সম্রাট মহাপাত্র হতে পারে এই এলাকার ত্রাস, কিন্তু তার বুদ্ধির কাছে সে শিশুমাত্র। তবু নিচে দম্ভ বজায় রাখতে সে বলল, না না মামনি, আমি তোমার সাথে অন্যায় হতে দিতে পারি না। তোমার সাথে সে যা করেছে তা নিঃসন্দেহ নিন্দনীয়। তার শাস্তি অবশ্যই প্রাপ্য। আমি চাই না তুমি কেসটাকে তুলে নাও। না না কাকাবাবু, আমি বুঝতে পেরেছি প্রণয় কেন আমার সাথে রাস্তায় অমনটা করেছিল। এখানে যেমন আমার বাবা মায়ের কোনো দোষ নেই, তারা পরিস্থিতির শিকার, ঠিক তেমনই প্রণয়েরও কোনো দোষ নেই, সেও পরিস্থিতির শিকার। যা কিছু দোষ সব আমার।
আমাকে ক্ষমা করে দিন। দয়া করে আমার বাবা মায়ের নামে কোনো কেস করবেন না প্লিজ। শ্রাবণীর কথা শুনে চিরাগ দত্তের মুখের হাসি চড়া হয়। মেয়েটাকে বসা থেকে তুলে মাথায় হাত বুলিয়ে বলে, ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিচ্ছি। তবে এই কথাই রইল, আমার ভাগ্নেকে যেন আমি আগামী 1 ঘন্টার মধ্যেই বাড়িতে দেখতে পাই, সেই ব্যবস্থা করো। শ্রাবণী ঘন ঘন মাথা নেড়ে সম্মতি জানায়। চিরাগ দত্ত আবারও কপালে জোরে হাত ঠুকে বেরিয়ে আসে বাইরে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই নবাগত এসিপি নাকের ডগা থেকে তার ভাগ্নেকে সারিয়ে নিয়ে আসবে সে। সমাপ্তি ঘটবে এক নীরব যুদ্ধের, কারণ একটুখানি আগে গোপন খবর এসেছে এই এসিপির সম্পর্কে। কোনো সাধারণ অফিসার নয় সে, তাকে সেন্ট্রাল ফোর্স থেকে ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে এখানে। একাধিক ক্ষমতার বলিয়ান এই অফিসার, তার সাথে সরাসরি যুদ্ধে যাওয়া মানে নিজেরই ক্ষতি, তাই তাকে সমঝে চলেই বুদ্ধিমানের কাজ। চিরাগ দত্ত বাড়ি ছাড়তেই ছুটে নিজের ঘরে ঢুকলো শ্রাবণী। খাটের উপর রাখা ফোনটা হাতে তুলে নিয়ে কল ঘেটে ফোন লাগালো অভির কাছে। সদ্য গাড়ির ইঞ্জিন স্টার্ট করতে গাড়ির ডেস্কে রাখা ফোনটা শব্দ তুলে ভেজে উঠল। অভি সেটা না দেখে ওভাবেই স্টিয়ারিং হুইলটাকে ঘোরাতে ঘোরাতে এয়ারপিস অন করে পড়ল। হ্যালো 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 স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শ্রাবণী বলছি। অভি পা দুটো শ্রাবণীর নাম শোনা মাত্রই ব্রেকে চেপে বসলো। সাথে সাথে গাড়ি দাঁড়িয়ে গেল থানার গেটে। এয়ারপিসটা ভালো করে কানের সাথে চেপে ধরে বলল, হ্যাঁ বলো শ্রাবণী। শ্রাবণী কোনোরকম জড়তা না রেখেই অতি দ্রুততার সাথে বলে উঠল, স্যার আমি কেসটাকে তুলে নিতে চাই। অভি শ্রাবণীর কথায় ভীষণ অবাক হলো না বোধ হয়, কারণ সে কিছুক্ষণ আগে খবর পেয়েছিল চিরাগ দত্ত তার লোকজন নিয়ে সুবোধ সরকারের বাড়িতে গেছে। তাই স্বাভাবিকভাবেই বলল, যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ স্যার, আমি ভেবেই বলছি। ওকে দেন, এই মুহূর্তে কি থানায় আসতে পারবে? আমি চেষ্টা করছি স্যার। বলে ফোন রেখে দিল। অভির পাশে বাপি বসেছিল, সেও সব কিছু শুনে পড়ল। আই থিঙ্ক ফার্স্ট ডে হিসেবে আজকের টাস্কগুলো এনাফ ছিল। আমাদের এখনও অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি, তাই আমার মনে হয় এরপর থেকে প্রতিটি পদক্ষেপে খুবই সাবধানে পা ফেলতে হবে। অভি সরু চোখে তাকায় অন্ধকার পথের দিকে। তার এখানে আসার মূল লক্ষ্য চোখের সামনে জ্বলজ্বল করছে। এক্ষুনি মাথা গরম করলে চলবে না, ধৈর্য ধরে সামনে এগুতে হবে। তারপর সুযোগ বুঝে থাবা বসাতে হবে শিকারের ঘাড়ে। রাত কেটে গিয়ে নতুন সকালের সূচনা হতে আজ সমাদ্দার বাড়িতে হইচই পড়ে গেছে। আর একটু পরে মৃদুল, অনিন্দিতা আর অন্তরাকে নিয়ে রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে। গতকাল রাতে মৃদুলের ড্রাইভার তার পার্সোনাল গাড়ি নিয়ে হাজির হয়েছে সমাদ্দার বাড়িতে। সকালের জলখাবার সেরে বসার ঘরে ঢুকতেই মৃদুল একটা কার্ড ব্যাগ থেকে বের করে নীলিমার হাতে তুলে দিয়ে বলল, আন্টি, এটা মা কাল পাঠিয়েছে। নীলিমা অবাক হয়ে তাকালো কার্ডটার দিকে। বসার ঘরে উপস্থিত সকলের নজরও কার্ডের দিকে। মৃদুল হাতের মুঠো ফোনে কাউকে কলে তুলে নীলিমার দিকে এগিয়ে দিয়ে বলল, আন্টি, মা আপনার সাথে কথা বলতে চাই। নীলিমা মনে মনে একটু বিব্রত হয়ে ফোনটা হাতে নিতেই মৃদুল সেটা স্পিকার দিয়ে দিল। বসা ঘরে সকলেই শুনতে পেল মৃদুলের মায়ের গলা। হ্যালো দিদিভাই, কেমন আছেন? আমি মৃদুলের মা বলছি। নীলিমার ওপাশে মানুষটার সুন্দর কণ্ঠের অভিবাদন শুনে মনের মাঝে চাপা বিব্রত ভাবটা যেন এক লহমায় অদৃশ্য হলো। নিজেও সুন্দর করে গুছিয়ে বলল, এই তো দিদিভাই, যেমন ঈশ্বর রেখেছেন। তা আপনারা সবাই কেমন আছেন? আমাদেরও ওই চলছে কোনো রকম ঈশ্বরের কৃপায়। তা বাকি 2 দিদিভাই কোথায়? তাদেরকে ডাকুন, একটু আলাপ করে প্রাণ জোড়ায়। পূর্ণিমার সুলতা পাশেই দাঁড়িয়েছিল। পূর্ণিমা তো মৃদুলের মায়ের সাথে কথা বলার সুযোগ পেয়ে একেবারে খুশিতে গদগদ হয়ে উঠল। চোখে মুখে একরাশ আনন্দ নিয়ে বলল, নমস্কার দিদিভাই, আমি পূর্ণিমা বলছি, এবাড়ির মেজ বউ, মানে ভোম্বলের মেজো মা। পাশ থেকে সুলতাও সম্মান বিনিময় করলো। দুপক্ষের কিছু আনুষাঙ্গিক কথাবার্তা শেষ হতেই মোহনা দাবি করলেন, আপনাদের যে খুব তাড়াতাড়ি একবার কলকাতায় আসতে হচ্ছে দিদিভাইরা। সকালের মুখে বিস্ময় ভরা থাকলেও পূর্ণিমা খুব খুশি হলো শুনে। মোহনা দেবী বলেন, আমার মৃদুলের সামনের মাসে এঙ্গেজমেন্ট, সেই উপলক্ষে আমাদের ছেলে মেয়েদের আর পরিবারের সবাইকে নিয়ে একটা ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। কালই হাতে ইনভিটেশন কার্ডগুলো পেলাম,
তাই আর দেরি না করে ড্রাইভারের হাতে পাঠিয়ে দিয়েছি, যাতে করে মৃদুল আপনাদের হাতে সময় মতো দিতে পারে। এত দূর থেকে এভাবে নিমন্ত্রণ পাঠাচ্ছি বলে ক্ষমা করবেন। আপনাদের সকলকে কিন্তু সেদিন অতি অবশ্যই উপস্থিত থাকতে হবে। মৃদুলের এঙ্গেজমেন্টের খবরটা সবার জন্য আনন্দের হলো মুখ পুলক পূর্ণিমার। অমিত সেটা দেখে আড়ালে মুখ লুকিয়ে হাসলো। নীলিমা অতি আগ্রহের সাথে শুভেচ্ছা জানিয়ে বলল, ও মা, তাই নাকি? তা বৌমা কি কলকাতার মেয়ে? হ্যাঁ, কলকাতারই মেয়ে, আবার বলতে পারেন আমার ঘরের মেয়ে। বাবা, খুব ভালো। আমার তো এক্ষুনি নতুন বউকে দেখতে ইচ্ছে করছে। ওমা, সে কি? এতগুলো দিন তো সে আপনার বাড়িতেই রয়েছে, আপনি তাকে এখনো দেখেননি? নীলিমা, সুলতা, পূর্ণিমা একে অপরের দিকে বিস্ময় নিয়ে তাকালো। ওদিকে ফাল্গুনের মুখে রহস্যের হাসি, কারণ গতকাল রাতে সে অনিন্দিতা আর মৃদুলের প্রেমের খবর শুনেছে। সে এক হাতে অনিন্দিতাকে জড়িয়ে ধরে বলল, বড় মা, এই হলো আমাদের নতুন বউ, হবু মিসেস মৃদুল। পূর্ণিমার অনিন্দিতাকে দেখে যে এত রাগ হলো যে বলার বাইরে। তবু এ সময় নিজেকে সামলে কোনো মতে বাকি কথার জবাবে হুহা করে দিয়ে ইতি টানল। এবার এলো বিদায়ের পালা। ফাল্গুনি, পৌশালী, পিয়ালি, চৈতি সবাই বাড়ির উঠানে দাঁড়িয়ে ওদের ব্যাগগুলো গাড়িতে তুলতে দেখছিল। নীলিমার, সুলতা, অনিন্দিতা আর অন্তরাকে খুব আদর দিল বুকে জড়িয়ে। পূর্ণিমা ও কোনো রকম একটু কথা বলে মুখ কালো করে দাঁড়িয়ে রইল কিছুটা দূরে। ঠিক তখনই ব্যস্ত পেয়ে ছুটে এলো শ্রাবণী, হাতে একটা বড় বাঁশের বোনা ঝুড়ি। তার মধ্যে রয়েছে একটা সদ্য ফোটা মাধবীলতা আর লাল টুকটুকে রঙ্গন ফুল। ঝুড়িটা অনিন্দিতার হাতে তুলে দিয়ে একটা মিষ্টি হাসি হেসে বলল, এটা তোমার জন্য অনিন্দিতা দি। তুমি না কাল সকালে বলেছিলে তোমার মাধবীলতা আর রঙন ফুল পছন্দ, তাই আমি নিজের হাতে এগুলো তুলে নিয়ে এলাম। তুমি যখনই সময় পাবে আমাদের এখানে চলে আসবে, কেমন? অনিন্দিতা ফুলগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে শ্রাবণীকে বুকে জড়িয়ে ধরল। মিষ্টি হেসে বলল, তুমি খুব ভালো মেয়ে বৃষ্টি। আমি সারা জীবন এই টিপটার কথা মনে রাখবো। এই যে মিষ্টি মেয়ে, সারা জীবন কিন্তু এভাবে হাসি খুশি থেকো। আর হ্যাঁ, ভুলেও আর কখনো সুইসাইড করার কথা মাথায় আনবে না, কেমন? শ্রাবণী লাজুক হেসে মাথা নাড়ল। ওর মুখে সেই মিষ্টি হাসি। চুপ করে দাঁড়িয়ে দেখল তিনজোড়া চোখ। সেই তিনজোড়া চোখের দৃষ্টিতে কারোর চোখে মুগ্ধতা, কারোর চোখে স্নেহ, আর কারোর চোখে প্রশ্ন চিহ্ন। বাপ্পা, খুব ভালো। সবাই দিকে গিফট দিচ্ছে, বলি আমি কি ভ্যানিশ হয়ে গেছি? হেসে অন্তরাকে জড়িয়ে ধরল। মিষ্টি হেসে বলল, উইল বি মাই ফ্রেন্ড ফর এভার প্লিজ। অন্তরা ক্যাবলার মতো চেয়ে রইল শ্রাবণীর দিকে। শ্রাবণী তখন আবারও বলল, এটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট, আমার সারা জীবনের বন্ধুত্ব। এমন ইউনিক একটা গিফট যে কেউ কাউকে দিতে পারে অন্তরা ভাবতে পারেনি। তাই খুশি হয়ে ঘন ঘন মাথা নেড়ে সম্মতি জানিয়ে দুহাতে জড়িয়ে ধরল শ্রাবণীকে। মৃদুল চোখের চশমাটা নাকের ডাগা থেকে উপরে তুলে নিয়ে ওদের সামনে এসে দাঁড়ালো। খানিক কেসে ওদের দৃষ্টি আকর্ষণ করে বলল, আমার গিফট? মানে সবাই গিফট পাচ্ছে তাই ভাবলাম আমার জন্য গিফট এনেছো হয়তো। শ্রাবণী মৃদুলের কথায় খানিক থতমত খেল। আসলে ওর জন্য কিছুই আনা হয়নি। সত্য বলতে কখনো কোনো ছেলেকে উপহার দেয়নি সে, আর কখনো কারো কাছ থেকে নিয়েছে। ওর বিব্রত হওয়া মুখের দিকে তাকিয়ে অমিত খুব হাসল। তো মিস শ্রাবণী, দিন দিন গিফট দিন, দেখি যদি বেশি হয় তাহলে আমিও একটু ভাগ করে নেব আর কি। আফটার অল সুন্দরী মেয়েদের কাছ থেকে গিফট পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। এই যেমন বিপদে পড়লে হুটহাট বুকে এসে ঝাঁপিয়ে পড়া, তাই না অভি? শ্রাবণী সেই মুহূর্তে এত লজ্জা পেল, কিন্তু তবুও সেটা কাউকে বুঝতে দিল না। তবে অমিতের ঠোঁটের ফাঁকে ঝুলে থাকা হাসিটাও শ্রাবণীর সহ্য হলো না। কিছু একটা ভাবতে ভাবতে নজর গেল হাতের কবজি জুড়ে বাঁধা সাদা ব্যান্ডেজের উপর। সাথে সাথেই উপস্থিত বুদ্ধি খেলে গেল মস্তিষ্কে। শ্রাবণী আর এক মুহূর্ত দেরি না করে হাতের ব্যান্ডেজ খুলে মৃদুলের হাতের কবজিতে বাঁধতে বাঁধতে বলল, সরি দাদা ভাই, আমার কাছে আজ রাখি নেই, তবে এটা আপনার হাতে বেঁধে আজ আপনাকে নিজের দাদার মর্যাদা দিলাম, আর উপহারে একটা ছোট্ট বোন দিলাম, চলবে তো? মৃদুল সহ সকলে শ্রাবণী উপস্থিত বুদ্ধির খুব তারিফ করল। মৃদুল হেসে শ্রাবণীর মাথায় স্নেহের হাত রেখে বলল, চলবে মানে দৌড়াবে। আমার ছোটবেলা থেকে একটা বোনের খুব শখ ছিল, আজ তা পূর্ণ হলো।
খুব ভালো থেকো বোন। তারপর অমিতের দিকে তাকিয়ে ওর হাতটা এগিয়ে দিয়ে বলল, শ্রাবণীর হাতেও একটা বাঁধো তো, ওর গিফটের খুব শখ। অমিত একটানে নিজের হাতটা ছাড়িনি, ছুটে দূরে সরে গিয়ে দাঁড়ালো। অসম্ভব, লাগবে না আমার গিফট। আমি আবার বাবা মায়ের একমাত্র সন্তান হয়ে খুব খুশি আছি, আর আমার বাবা মাও আমাকে পেয়ে খুশি। তাই আমার এক্সট্রা ভাই বোনের আর তাদের এক্সট্রা সন্তানের একদমই দরকার নেই। অমিতের কথায় সেখানে দাঁড়ানো সবাই খুব হাসলো। অতপর কিছুক্ষণ পর বিদায় জানিয়ে রওনা হলো কলকাতার পথে। ডোঙর নামটা শুনে আমি প্রথম দিন ভেবেছিলাম এখানে হয়তো আদিবাসীরা থাকে, কিন্তু গত কয়েকদিনের ইন্সপেকশনে আমি রীতিমতো চমকে গেছি। ইটস এ বুলশিট আই ওয়াশ, কজ ওখানে হিউজ পরিমাণ চড় স্টোর করার কাজ করা হয়। বিশাল কলরবে চকচকে স্করপিওর প্রধান আসনে অধিষ্ঠিত সম্রাট এসিপি অভিজ্ঞান বসের কথা শুনে রীতিমতো চমক লাগলো অমিতের। অভি বলল, তোকে যা করতে বলা হয়েছিল করেছিস? ইয়েস বস। বলে অমিত গা এলিয়ে দিল ছিটে। তার পরবর্তী 20 মিনিট ধরে বাপি নিজের ল্যাপটপে ঝড়ের গতিতে কোডিংয়ের কাজ শেষ করে বলল, গাইজ ইটস ডান। অভি হাতের আইপ্যাডখানা ওপেন করতে ডোঙ্গার সহ তার আশেপাশে আরও কয়েকটা এলাকার ফুটেজ, মোট আরও 12খানা সিসিটিভি ক্যামেরায় ভেসে উঠল। অভি সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বাপির উদ্দেশ্যে বলল, আজকের পর থেকে তোর কাজ হলো নজর রাখা, সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপারেও যেন হেলাফেলা না করা হয়, বিকজ আই ওয়ান্ট ইনফরমেশন। যত দ্রুত সম্ভব শিকারকে থর কবজা করতে হবে। বলে দাঁতে দাঁত পিষে ধুলো এসিপি অভিজ্ঞান বোস। ওর মন মস্তিষ্ক জুড়ে দাউ দাউ করে জ্বলছে প্রতিশোধের বহিঃ শিক্ষা। জীবের ডগায় বয়ে চলছে কষাতে এক স্বাদ। তার নিষ্প্রভ নয়ন জোড়ায় ভয়ঙ্কর নিস্তব্ধতা। এই নিস্তব্ধতার অর্থ আদতে যে কি হতে পারে তা কেবল সময়ের অপেক্ষা। সকাল থেকে রেখার হাতের কাজ বেড়ে একাকার। কিছুক্ষণ আগে দুজন অফিসার এসে পুরো দোতলা দেখে গেছে। তারা যেন চাচ্ছিল ঠিক তেমনটা পেয়ে গেছে বলে একেবারে 3 মাসের ভাড়া অগ্রিম দিয়ে কনফার্ম করে গেছে। আজ দুপুরের পর তাদের আসার কথা। রেখার কাজ বেড়েছে মূলত এখানেই। একেই তারা এত বড় মাপের মানুষ, তাতে আবার দুপুরে শিফট করছেন। তাদের কি না খাইয়ে রাখা যায়? বেশ কয়েক পদের তো রান্না করতে হবে। তাই তো রেখা বর্ষারও একটা লিস্ট ধরিয়ে সজলকে তুফানগঞ্জের বড় বাজারে পাঠিয়েছে বাজার করতে। কিন্তু 12টা বাজতে চলো, অথচ ছেলের আসার খবর নেই দেখে চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওদিকে আবার 12:30টায় সূর্যের স্কুল বাস ঢুকবে, তাকেও যেতে হবে আনতে। রেখা উদ্ভ্রান্তের মতো সজলকে কল লাগাতে লাগলেন। বেশ কয়েকবার রিং হয়ে শেষে তার রিসিভ হলো। ছেলে ফোন তুলতেই রেখা খেকিয়ে উঠলেন, আজকে তোদের দুপুরের খাবার রাতে খাওয়ার ইচ্ছে হয়েছে? বাড়িতে যে 3টে মানুষ আসবে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, সেসব খেয়াল আছে নাকি? আমি গেটে দাঁড়িয়ে আছি, দরজা খোলো। রেখার সাথে সাথেই ফোন কেটে দিলেন। অতঃপর বক বক করতে করতে দরজা খুলে সজলের হাত থেকে বাজারে ব্যাগখানা নিয়ে আবারও বক বক করতে করতে এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে। ব্যাগের বাজার ঢালতে তার মাথায় হাত। ছেলে 3 রকমের মাংস নিয়ে এসেছে, খাসি, মুরগি আর বন মোরগের, সাথে আবার পাহাড়ি তালাও, বড় বড় সোনালি মহাশল। এক একটার ওজনই প্রায় 3 কেজির উপরে হবে। রেখা এই মুহূর্তে কি করবেন বুঝে উঠতে পারলে না। শাকসবজি গোছাবেন নাকি মাছ মাংসগুলো গুছিয়ে রাখবেন? ওদিকে বেলা হয়ে যাচ্ছে, দুপুরের খাবারগুলোর বানানো হয়নি। ঠিক তখনই বাইকের চাবি আঙ্গুলের ডগায় ঘোরাতে ঘোরাতে সজল এলো সেখানে। মাকে বসে থাকতে দেখে বলল, মা, আমি ভাইকে আনতে গেলাম। রেখা ছেলে মুখের দিকে তাকিয়ে বড় সকরুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বাবারে, আমাকে একটু ঠান্ডা বিষ এনে দিবি, খেয়ে শান্তিতে মরি। মায়ের কথায় বুড়ো কুচকে এলো সজলে। তড়িঘড়ি মায়ের কাছে এসে বলল, হায় হায়, কেন মা? হঠাৎ এত জিনিস থাকতে বিষ খেতে ইচ্ছে হলো কেন? রেখা সজলের পিঠে দরম করে একটা কিল বসিয়ে দিয়ে চিৎকার করে বলে উঠলেন, তুই বাজার করেছিস ভালো কথা, এত বড় বড় মাছ কেটে আনিসনি কেন হতচ্ছাড়া? সজল পিঠ ডলতে ডলতে মায়ের কাছ থেকে সরে গিয়ে দাঁড়ালো। উফ মা, তোমার হাত এত শক্ত কেন বলো তো? বাবারে, পিঠখানা বেঁকে গেছে মনে হয়। আমি এখন এগুলো কাটবো নাকি রান্না করব? শয়তান, তোকে বাজার করতে পাঠানোই আমার ভুল হয়েছে। হায় রে ভগবান, কত ইচ্ছে ছিল।
স্যারদের দুপুরে পাত ভরে খাওয়াবো, তার হলো না। বলে মরা কান্না শুরু করলো রেখা মাথায় হাত দিয়ে। সজল কিছু সময় মায়ের দিকে তাকিয়ে অবস্থাটা বুঝে হুট করেই বলে উঠল, এই জন্যই বলি বাড়িতে সারাক্ষণের জন্য একটা হেল্পিং হ্যান্ড রাখো। তোমার তো তাতে পোষাবে না। লোকের হাতের কাজ নাকি পছন্দ হয় না, দেখেছো? এখন যদি তোমার একটা হাতে হাতে কাজ করার লোক থাকতো তাহলে কত সুবিধা হতো। কাটা খায়ে নুনে ছিটা না দিয়ে আমাকে সাহায্য করে দে। সজল সেই মুহূর্তে কি করবে ভেবে না পেয়ে তড়িঘড়ি মাছ দুটোকে একটা ব্যাগে ভরে নিয়ে ব্যস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেল। যাবার সময় শুধু বলে গেল, আমি আসার সময় মাছ দুটোকে কাটিয়ে নিয়ে আসবো, তুমি ততক্ষণে বাকিগুলো গোছাও। আর হ্যাঁ, স্যারদের সাথে কিছুক্ষণ আগে আমার দেখা হয়েছিল, ওনারা দুপুরে আসবেন না, একেবারে ডিউটি সেরে সন্ধ্যায় ঢুকবেন বলেছেন। ছেলে পেরিয়ে যেতে রেখার মস্তিষ্ক গোটা ঘটনাটা সম্পূর্ণ প্রসেস করলো। সাথে সাথে আবারও তেলে বেগুনে চলে উঠল তার কণ্ঠ। ও, তার মানে ওনারা দুপুরে আসবেন না? ওরে শয়তান তারা, তুই এই কথাটা আমাকে আগে জানাবি না? এদিকে আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম, ওদিকে বাইকের ভটভট শব্দ তুলে ততক্ষণে সজল বেরিয়ে গেছে। এদিকে রেখা ফাঁকা বাড়িতে এক একাই বকবক করে চলেছে। তার ধারণা তার এই দুই ছেলে মিলে একদিন তার হাড় মজ্জা মস্তিষ্ক সব কিছু ক্ষয় করে ছাড়বে, তাকে পাগল বানিয়ে তারপর স্বস্তি নিঃশ্বাস ফেলবে। তবে একটা কথা ঠিক, এবার মনে হচ্ছে সবসময়ের জন্য মাস বাঁধা কাজের লোক তার রাখতেই হবে ভেবে আবারও ফোন লাগালেন সুখদেব বাবুর কাছে। তখন তিনি ভীষণ ব্যস্ত কাস্টমার সামলাতে। তবু স্ত্রীর ফোন পেয়ে সেটা রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো সইও প্রাণপ্রিয় ঝাঁঝালো কণ্ঠস্বর। তবে যা শোনা গেল তা তার মাথায় 2 ফুট উপর দিয়ে গেল। এই যে শুনছো, এই বয়সে বউহারা হতে না চাইলে কালকের মধ্যেই একটা পার্মানেন্ট কাজের লোক জোগাড় করবে, বলে দিলাম। হঠাৎ করে ধেয়ে আসা তাণ্ডবের কবলে পড়ে যেমন সুসজ্জিত উদ্যানে লণ্ডভণ্ড হয়ে যায়, ঠিক তেমনই এক লহমায় লণ্ডভণ্ড অবস্থা হয়েছে আজ সুবোধ সরকারের পারিবারিক সুখ শান্তির। গতকাল রাতে গিয়ে কেস তুলে নেওয়ার পর থেকেই এক অদ্ভুত ভয়ের আবহ তৈরি হয়েছে সুবোধ আর শশীর মন মস্তিষ্কে। মন বলছে এই শান্ত পরিবেশ মোটো সুখকর নয়, খুব তাড়াতাড়ি একটা বড়সড় ঝড় আসতে চলেছে এবং সেটা তার মেয়ের উপরেই হয়তো আসতে পড়বে। শশী ভর্ত দৃষ্টিতে স্বামীর দিকে তাকালো। সুবোধ স্ত্রীর প্রিয়তম্বর চেহারাখানা দেখে তাকে সাহস দেবার উদ্দেশ্যে বলে উঠল, আরে বাবা, এত ভয় পাচ্ছ কেন তুমি? কিচ্ছু হবে না। আমাদের এলাকার নতুন এসপি স্যার আছেন না, কাল আমাদের বাড়িতে যে এসেছিল, সে আমাকে নিজে ভরসা দিয়েছে জানো। বলেছে শুধুমাত্র আমার বৃষ্টিই নয়, এই এলাকার সমস্ত মেয়েদের নিরাপত্তার দায়িত্ব এখন থেকে তার। ভাবো একবার, সে নিজে এত বড় আশ্বাস দিচ্ছে। আচ্ছা তুমিই বলো, আজ পর্যন্ত কোনো অফিসার এভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি তো, তাহলে ওনাকে আমাদের ভরসা করা কি উচিত নয়? শশী চোখের জল মুছল। এতটুকু আশ্বাসে তার মন একটুও ভয় নেই যে মানুষগুলোর সাথে তাদের এই শত্রুতা শুরু হয়েছে, তারা যে কোনো সাধারণ মানুষ নয়। তার ধারণা গতকাল রাতে তার হয়ে গেছে। কিছুটা উদ্ভ্রান্তের মতো করে সে বলল, শোনো না, কদিনের জন্য মেয়েটাকে বিন্দুর বাড়ি পাঠিয়ে দিই। সুবোধ বিন্দুর নাম শুনতে সাথে সাথে মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? মনে নেই তোমার ছোট বোন বিন্দুর বাড়ি গিয়ে আমার মেয়েটার সাথে কি কি হয়েছিল? ভাগ্যিস সেদিন এক দেবদূত ওর ওই গাঁজাখোর দেওরের হাত থেকে সেদিন আমার ছোট্ট মেয়েটাকে বাঁচিয়েছিল, নয়তো মেয়েটার লাশও দেখার সৌভাগ্য হতো না। ইস, আমার ছোট্ট মেয়েটা ভয় পেয়ে গোটা 2 মাস ধরে কি ভোগান্তিটাই না ভুগলো। তুমি আবারও চাচ্ছ ওই নরকে আমার মেয়েটাকে পাঠাই? শশী কি বলবে বুঝে উঠতে পারল না। শাড়ির আঁচলে মুখ চেপে ধরে হু হু করে কেঁদে ফেল। মেয়েটা তার শিবরাত্রির শেষ সলেতে, তার একমাত্র সন্তান, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। একদিকে সম্রাট মহাপাত্র, আরেকদিকে ব্লক মেম্বার চিরাগ দত্তের ভাগ্নি প্রণয়। কার হাত থেকে বাঁচাবে তার ওইটুকু নিষ্পাপ প্রাণকে? তখন বিকেল করে সন্ধ্যা নামছে একটু একটু করে। স্নিগ্ধ আকাশে বুকে নিভন্ত অগ্নিকুণ্ডের ন্যায় লালচে কমলাটে আবার ছড়িয়ে বরুণদেব পাঠে চলেছেন। তাকে আদুরে মেঘের দল আড়াই করতেই সানাহের কোলে ঢলে পড়ল মেদিনী। দেখতে দেখতে সবুজ বনানের মাঝে এক প্রস্থ আধারিয়া মলিন আবরণ ছড়িয়ে দিল কেউ। ধীরে ধীরে প্রকৃতির
সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিমিরাজ তার বিজয় উল্লাসে মেতে উঠল। গোটা ধাওয়ানি মরছে গেল ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন হয়ে। অভিদেবদের আজ বিদায়ের পালা। অভি খুব করে ক্ষমা চাইল পরিতোষ সমাধানের কাছে। আঙ্কেল, আমি সত্যি খুব লজ্জিত। আসলে সত্যি বলতে আমি নিজেই আপনাদের সব জানাতাম, তবে সবটা এইভাবে জানাজানি হবে আমি ভাবিনি। তাছাড়া আমাদের জবে বিশেষ কিছু ক্রাইটেরিয়া থাকে, কিছু গোপনীয়তা থাকে যেগুলো আমাদের মেনটেন করে চলতে হয়। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। পরিতোষ সমাদ্দার অভিরাত সুন্দর অমায়িক ব্যবহার দেখে খুব মুগ্ধ হয়ে হাসলেন। গোটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট এর রক্ষক তার বাড়িতে দাঁড়িয়ে স্পেশাল রেকমেন্ড হয়ে এসেছেন এই তুফানগঞ্জের থানায়। ভাবতে তার গা শিউরে উঠেছে অন্যরকম শিরশিরে অনুভূতিতে। অভিরা এক একে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যেতেই পূর্ণিমার আবারও মনে সেই আগের চিন্তাটা খেলে গেল। কোথায় যেন মনটা হঠাৎ করে বলে উঠল, অভির সাথে যদি তার মেয়েটা বিয়ে দেওয়া যায় তাহলে তো সোনাই সোহাগা। রেখার বোধহয় প্রেশারটা হঠাৎ করে বেড়ে গেল। যা সব হচ্ছে তাতে রীতিমতো ভয় তার গলাবদ্ধ অবস্থা। সুখদেব বাবুর স্ত্রীর পাশে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছেন সব, অথচ কিচ্ছু করার নেই, কারণ তার বাড়ির উঠানে দাঁড়িয়ে 2 ভ্যান ভর্তি পুলিশ। ওসি নিত্যানন্দ ঘোষাল পান খাওয়া গালে গভীরতা দিতে দিতে বললেন, মিত্রবাবু, আজ থেকে একটু সাবধানে থাকবেন, কিন্তু স্যার আমাদের হেব্বি রাগী, তাই চেষ্টা করবেন যতটা পারা যায় তার থেকে দূরে থাকতে। আর হ্যাঁ, উনি যতক্ষণ এখানে রেস্ট থাকবেন ততক্ষণ ভুলেও যেন নয়েজ পলিউশন না হয়, খেয়াল রাখবেন। ওসির এমন কথা শোনার পর রেখার মুখ যেন আরো চুপসে গেল। মনে মনে সন্দেহ হলো। বরকুচকে ভাবলো কথাগুলো কি লোকটা তাকে শোনালো, কারণ কয়েক মাস আগে বাচ্চাদের মধ্যে ঝামেলা বেঁধেছিল স্কুলে। সে নিয়ে কথা বলতে গিয়ে ওসির বইয়ের সাথে তার তুলকালাম বেঁধেছিল। রেখা ফুস করে একটা দম ছাড়ল। তার 2 ছেলে কি কম ছিল। এবার স্বয়ং পুলিশ ইন্সপেক্টর এসে জুটল। ঠিক তখনই কানে তালা ধরানো বড় বড় 2 হুঙ্কার ছেড়ে বাড়ির গেটে এসে দাঁড়ালো চকচকে কৃষ্ণবর্ণের স্করপিওটা। তার কয়েক মিনিট পর দরজা খুলে বেরিয়ে এলো লম্বা চড়া সুটাম ধের 3 জন সুপুরুষ। ওসি ওদের দেখে ব্যস্ত পায়ে এগিয়ে এসে স্যালুট জানালো। মুখে অমায়িক হাসি ফুটে বলল, স্যার, আপনাদের সুবিধা অসুবিধা আর পছন্দের কথা মাথায় রেখে সুখদেব বাবুর বাড়ির 2য় তলাটা আপনার জন্য ভাড়া নিয়েছি। দেখুন তো পছন্দ হয়েছে নাকি। এসব কি ঘোষাল বাবু? কি স্যার? 2 জন কনস্টেবল বাদে বাকি একজনেরও প্রয়োজন নেই এখানে, ওদের থানায় নিয়ে যান। কিন্তু স্যার, আপনার প্রোটেকশন। অভি বিনিময়ে তেমন কিছু বলল না। ওসিকে সম্পূর্ণ উপেক্ষা করে হেঁটে এসে দাঁড়ালো মিসেস রেখার সামনে। মুখখানা দেখেই বোঝা যাচ্ছে ভয়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে। মহিলার ভীতি দূর করতে অভি হাত জোর করে প্রণাম জানিয়ে বলল, নমস্কার আন্টি, আমি অভিজ্ঞান বোস, তুফানগঞ্জ থানার নতুন ইনচার্জ। এরা আমার 2 বন্ধু, বাপ্পাদিত্য বসু আর অমিত শিকদার। আপনি আমাদেরকে দেখে অযথা ভয় পাবেন না প্লিজ, আমরা কিন্তু আপনার ছেলেরই মতো। এত বড় মাপের পুলিশ অফিসারের কাছ থেকে এত সুন্দর সৌজন্য সাক্ষাতের সাথে সাথে রেখার মন খানিকটা হালকা হয়ে এলো। অতপর হাসি মুখে অভিবাদন জানিয়ে নিয়ে এলো ভেতরে। রাত তখন গভীর। গোটা ডঙ্গর জুড়ে দৃষ্টি নিশ্চিত্র গভীর তিমির ছেয়ে। চারিপাশ ঘন গাছগাছালায় নীরের চাদর ঢেকে। সেই শুনশান নীরবতাকে ছিঁড়ে ঘুরে এগিয়ে চলল কয়েক জোড়া পা, খুব শব্দপণে। খচখচ মচমচ শব্দে মুখরিত হয়ে যাচ্ছে চারিপাশ। তার নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়াতে পাহাড়ি ঢালানের ঘন জঙ্গল থেকে বেরিয়ে এলো 2 জন আদিবাসী। একে অপরের সাথে সাঁওতালি ভাষায় কিছু একটা বলতে তাদের দন্ত আস্ফালন করে বেরিয়ে এলো নিষ্ঠুর হাসি। অতপর এগিয়ে চলল সামনের আঁধারে ঢাকা গভীর জঙ্গলের আড়ালে। সিসিটিভি ক্যামেরার নাইট ভিশন লেন্সে ধারণ করা সেই পরিষ্কার পরিচ্ছন্ন দৃশ্যটুকু মজার সাথে উপভোগ করলো 3 জোড়া চোখ কফি কাপে চুমুক দিতে দিতে। ক্যামেরা ঠিকঠাক কাজ করছে তাহলে? কোন জিনিয়াসের হাতের কাজ দেখতে হবে না? ওহ, আই এম সো প্রাউড অফ মি বলে হাত দুটো দুপাশে মেলে ধরল অমিত। বাপি অমিতের ভাব দেখে ঠোঁট এলিয়ে হাসল।
আজ রাতে ছিপ ফেললে বেশ কটা মাছ ধরা পড়তো। অভি হাতের আইপ্যাডের স্ক্রিনে ভাসমান দৃশ্যটুকু গভীর মনোযোগ দিয়ে অবলোকন করতে করতে বলল, আমি চুনোপুটি ধরার জন্য আসিনি, আমার শিকার রাঘব বোয়াল, ওটাকে যতক্ষণ পর্যন্ত ধরতে না পারছি। বলেই দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, আজ রাতের মধ্যেই বাকি জায়গায় সিসিটিভি ক্যামেরাগুলো সেট হওয়া যায়, হাতে খুব সময় কম। অভির মুখের কঠোর অভিব্যক্তি দেখে বদলে গেল অমিতের মুখ অবয়। চোখে মুখে ফুটে উঠল অদ্ভুত এক হিংস্রতা। কাঁধে হাত রেখে বলল, জানি, নরকের কীটগুলোকে যতক্ষণ পর্যন্ত না আসল নরকের দর্শন করাতে পারছি ততক্ষণ পর্যন্ত হাল ছাড়ছি না। চিন্তা করিস না, আজ রাতেই কাজ হয়ে যাবে। রাতের গভীরতা যত বাড়ে ধীরে ধীরে জেগে ওঠে হিংস্র নিশাচরেরা। অভিধান খুঁজলে আজও আমরা দেখতে পাই নিশাচরের অর্থ চারপে প্রাণী, তবে কালের নিয়মে সে শব্দের আজ দ্বৈত অর্থ। চারপেয় প্রাণীদের হিংস্রতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এগিয়ে গেছে দুই পেয়ে প্রাণীদের হিংস্রতা, যাদের শরীর মানুষের অথচ আজন হিংস্র পশুর চেয়েও ভয়ঙ্কর। বিশাল রাজকীয়তায় মোড়ানো কক্ষের ভেতর প্রবল অস্থিরতায় প্রবাহমান মদিরার হিল্লোল, ঠানঠুন শব্দে কম্পিত ধাঁচের গ্লাস, মুহুর্মুহু চুমুকের ঝড়ে শেষ হচ্ছে একের পর এক দামি তরল। রক্ত জমাট বাঁধা রক্তিম আখি জোড়ায় ধিক ধিক করে জ্বলছে স্পষ্ট অপমানের আগুন। শালা শুয়োরের বাচ্চা, আজ প্রথমবার হারের স্বাদ বড্ড বেশি নোনতা লাগছে রে বেটা। মনে হচ্ছে এই প্রথমবার কোনো মরণ মানুষ সামনে এসে প্রকাশ্যে দাঁড়িয়ে যুদ্ধের ডাক দিল। হাতের মুঠোয় চেপে ধরা কাচের গ্লাসে আরেক চুমুক দিয়ে সেটা মেঝেতে আছাড় মারল সম্রাট। ওই হারামির পিল্লাটারে আমি শেষ করে ফেলবো। তারক মহাপাত্র ছেলের কাঁধে হাত রাখল। অস্বাভাবিক শান্ত তার চোখ, অথচ দৃষ্টি ভয়ঙ্কর কিছু। না বেটা না, কাউকে যে ভাতে মারতে যে মজা তা হাতে মেরে লাগে না। তাছাড়া ওই নতুন অফিসার কোনো আদমি নয়, সরাসরি সেন্ট্রাল থেকে পোস্টিং পেয়েছে। তাই একটু অপেক্ষা কর, তোর মনের মতো সব পাবি। সম্রাট রাগের চোটে ফুঁসতে লাগলো। তারক মহাপাত্র ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, চিন্তা করিস না, আমি বললাম তো সব কিছু সামনে নিব। তুই যা গিয়ে বিশ্রাম নে। সম্রাট আর দাঁড়ালো না। ক্রোধের অগ্নিতে জ্বলন্ত মস্তিষ্ক নিয়ে ঢুকলো বসার ঘরে। উমা তখন শারীরিক মানসিক সব যন্ত্রণা ভুলে গিয়ে আত্মসম্মানের মাথা খেয়ে দুটো খাবার চাইতে এসেছিল শাশুড়ির কাছে। সেদিকে নজর না দিয়ে ছেলেকে দেখা মাত্রই অহল্যার মন ভালোবাসে সিক্ত হয়ে উঠল। আদুরে কণ্ঠে ডাকলো, এ বেটা খানা খাবি না? আজ তোর পছন্দের ক্ষীরপুরি করেছি। আজ সারাদিন গাড়ুতে থেকে পেটে খাবারের দানা না পড়ে খাবারের সুগন্ধ নাকে ঠেকতেই খিদে অনুভূত হলো সম্রাটের। মাথা নেড়ে বলল, বলেই চেয়ার টেনে বসতে নিলে অহলা বাদ সাধল। হাই, কাহে তুই এখানে বসে খাবি? তোর ঘরে যা, বৌমা তোর খাবারগুলো নিয়ে যাবে। মায়ের কথা শুনে সম্রাট আবারও মাথা নেড়ে হুম বলে চলে গেল ঘরে। অহলা খাবারের থাল সাজিয়ে ওমার হাতে তুলে দিয়ে বলল, যাও আগে স্বামী সেবা করো, তারপরে এসো খাবার খেতে। উমা অসহায় দৃষ্টিতে তাকালো শাশুড়ির দিকে। ধীরে ধীরে চোখ দুটোয় আশ্রয় নিল মৌলহীন অশ্রুগুলো। মনে মাঝে কোনো এক কোণে বারবার একটা প্রশ্ন উকি দিয়ে গেল, এত অবহেলার জীবন তাকেই কেন পেতে হলো? কেন একটু সুখ তার জন্য লেখা হলো না? হায় রে, নারী জীবন শুধু অবহেলা সইতে সইতে কেটে গেল, সুখটুকু আর পাওয়া হলো না। ভোর 5টা। ট্রাক শুট গায়ে চাপিয়ে ঘর থেকে বাইরে এলো অভি। ঘরের দরজা ভেজিয়ে সামনে দাঁড়াতে থ হয়ে গেল সুটাম দেহি সজলকে দেখে। স্কিন টাইট হাফ প্যান্ট আর জার্সি পরে হাতে হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে। সজল অভিকে দেখে হাসল। শুভ সকালের অভিবাদন জানিয়ে বলল, গুড মর্নিং স্যার। অভি পাল্টা অভিবাদন বিনিময় করে জুতোর ফিতে বাঁধতে বাঁধতে বলল, হাতে হেলমেট, সাইক্লিং? হ্যাঁ হ্যাঁ, আমি ন্যাশনাল টিমের সাইকেল রেসার। বাহ, ওয়েল, চলো আজ তোমার
সাইকেলের সাথে পাল্লা দিয়ে দৌড়ানো যাক। হোয়াটসঅ্যাপ আবার কি? হোয়াই নট, আই এম রিয়েলি গ্ল্যাড টু বি উইথ ইউ। অভি সজলে কাজ চাপড়ে বেরিয়ে এলো বাইরে। পুরুলিয়ার লাল মাটির রাস্তাটা এই ভোরবেলায় যেন এক অনন্য সুন্দর দেখাচ্ছে। কি সুন্দর ঝিরিঝিরি হিমেল হাওয়া, তার সাথে ভেসে আসছে মৃদুমন্দ পলাশের ঘ্রাণ। সজলের সাইকেল ছুটছে সেই লাল ধুলোয় চাদরে মোড়া রাস্তার উপর দিয়ে, আর তার পিছনে চিতাবাঘের মতো ক্ষিপ্ত গতিতে ছুটে আসছে সেই অপরাজেয় কিংবদন্তি এসিপি অভিজ্ঞান বোস। লালমাটির রাস্তাটা যেখানে শেষ হয়ে পাহাড়ের ঢাল শুরু, ঠিক সেখানেই প্রায় 40 মিনিট পর এসে থামল সজলের সাইকেলখানা। তার ঠিক মিনিট খানেক পর ঘামে ভিজে একাকার হয়ে হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো অভি। শ্যামলা মুখখানা তার প্রচণ্ড অভিজ্ঞতায় লালচে হয়ে গেছে, ঘাড়ের রগগুলো ফুলে জেগে উঠেছে অদ্ভুত রকমভাবে। দেখতে ভয়ঙ্কর দেখাচ্ছে। সজল নিজেও হাঁপাচ্ছিল। আজ বহুদিন পর সাইকেল চালিয়ে খুব মজা পেয়েছে সে। অভির দিকে তাকিয়ে পাহাড়ের চূড়ায় ইশারা করে বলল, স্যার, ওখানে পাহাড়ি মায়ের মন্দির আছে, খুব জাগ্রত, যাবেন? অভি হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছিল। ডান হাতে তর্জন দিয়ে কপাল ঘষে বাম ঘামটুকু ঝেড়ে ফেলে মাথা তুলে তাকালো। দেখলো ওই উঁচু টিলার উপরে একটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে। হাত ঘড়িতে নজর বুলিয়ে দেখলো সবে সকাল 6টা বাজে। ওকে, যাওয়া যায়। তাহলে চলুন বলে সাইকেলখানা সেখানে রেখে আস্তে আস্তে ঢাল বেয়ে উঠতে শুরু করলো দুজনে। মিনিট 20 মতো পাথুরে সিঁড়ি ভেঙে উপরে উঠতেই অভির চোখ জোড়া জুড়িয়ে গেল একেবারে। উপর থেকে যতটা ছোট মনে হয়েছিল মন্দিরটা আদতেও ততটা ছোট নয়, বেশ বড়। তবে মন্দিরের দেওয়াল আর তার চারপাশের ভগ্নপ্রায় অবস্থা দেখে আন্দাজ করে নিল মন্দিরটা নিশ্চয়ই প্রাচীন যুগের। হলো তাই। সজল জানালো মন্দিরটা নাকি দ্বাদশ শতাব্দীতে পাল রাজাদের সময় নির্মাণ করা হয়েছিল। আজ প্রায় 28 বছর ধরে সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে ভাস্কর্যটি। অভির মন্দিরটা দেখে খুব কৌতূহল হলো, ইচ্ছে হলো আশপাশটা ঘুরে দেখতে। ঠিক তখনই ফোন আসে। কলটা রিসিভ করে সজল সাইডে গেল কথা বলতে। অভি প্রাচীন যুগের অজস্র শিলা ভাস্কর্য দেখতে দেখতে এগুলো মন্দিরের সামনের দিকে। পাথরের চওড়া বারান্দা ধরে এগিয়ে সামনে নিচে নামার সিঁড়ি। অভি সিঁড়ি বেয়ে নিচে নামতেই থমকে দাঁড়ালো সামনে প্রার্থনায় নীলনারী অভয় দেখে। প্রায় মিনিট 5 অভি আর শ্রাবণী মুখোমুখি দাঁড়িয়ে। হাতে প্রজ্বলিত দ্বীপ ধরে মাথায় ওড়নার ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে শ্রাবণী, কপালের মাঝখানে সিঁদুরের ফোঁটা। অভি অপলক তাকিয়ে দেখতে লাগলো সদ্য ফোটা সূর্যমুখী ফুলের মতো মেয়েটাকে দেখে। যদিও এই সকালে অভিকে দেখে সেও চমকেছে, তবে চমকের কারণটা একটু ভিন্ন। কারণ গতকাল সকালে সমুদ্র বাড়িতে অভিকে দেখে বাড়ি ফিরে সে মনে মনে সংকল্প করেছিল যে আজ সূর্য ওঠার আগেই মায়ের মন্দিরে এসে নগ্ন পায়ে হেঁটে এসে প্রদীপ জ্বালাবে। তবে সেই মুহূর্তে অভিকে স্বয়ং তার সামনে উপস্থিত হতে দেখে বুঝলো তার হৃদয়েশ্বরের এই আগমন তার আরাধ্য দেবী মায়ের কৃপাই হয়েছে। শ্রাবণী হাতের প্রদীপখানা দেবী মায়ের সামনে রেখে ভক্তি ভরে প্রণাম জানালো। অশ্রুর নিবেদন মায়ের পায়ে সঁপে দিয়ে মনে মনে হাজার হাজার বার মাকে ধন্যবাদ জানালো। অতঃপর পুজোর থালাখানা হাতে তুলে এগিয়ে এলো অভির সামনে। তুমি এত সকালে এখানে কি করছো? অভি সহসা নিক্ষিপ্ত প্রশ্নে শ্রাবণী আজ আর ভয় পেল না, বরং মিষ্ট হাস্যে জবাব দিল, মায়ের কাছে এসেছিলাম, তিনি আমার মনের ইচ্ছে পূরণ করেছেন কিনা তাই। বলছি মাথাটা একটু নিচু করুন না। অভি অবাক চোখে তাকালো। শ্রাবণী আবারও একই কথা বলতেই খানিক ইতস্তত হয়ে মাথা ঝুঁকালো। শ্রাবণী পুজোর থাল থেকে একটুখানি লাল চন্দনের ফোঁটা মধ্যমার ডগায় তুলে অভির কপালে ছুঁয়ে দিয়ে বলল, তার আশীর্বাদ আপনাকে সকল বিপদ থেকে মুক্ত করুক বলে আচমকাই ঝুঁকে প্রণাম সারল অভির পায়ে। অভি অবাকে চরমে উঠলেও সহসা কিছু বলতে পারল না। সেই সুযোগে শ্রাবণী আজ প্রথমবার স্বামীর পায়ের স্পর্শ ছোঁয়ালো নিজের কপালে।